আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পাটিগণিতের শতকরা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আপনারা যদি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শতকরা। শতকরা কি? শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়। আমরা জানি একটি ভগ্নাংশের মধ্যে লব থাকে, হর থাকে। তো শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যে ভগ্নাংশের হর সব সময় 100 হবে। যেই ভগ্নাংশের হর 100 হবে তাকে আমরা শতকরা বলতে পারবো, যেই ভগ্নাংশের হর 100 না তাকে আমরা শতকরা বলতে পারবো না। এখন শতকরাকে আমরা একটি চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি। আমরা যদি কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশের সাথে এই চিহ্নটি দেখতে পাই আমরা তখন তাকে শতকরা বলতে পারবো, কারণ শতকরাকে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। অনুপাতের যেমন একটা চিহ্ন রয়েছে, নির্দিষ্ট একটা চিহ্ন, যে বাংলায় আমরা যেমন বিসর্গ লিখি, তো এটি হচ্ছে গণিতের ভাষায় অনুপাতের চিহ্ন। একই রকমভাবে শতকরার একটা চিহ্ন হচ্ছে এই যে এই চিহ্নটি, এই চিহ্নের মাধ্যমে শতকরাকে প্রকাশ করা হয়ে থাকে। তো শতকরাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি, আবার অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারি। একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। কিভাবে সেটা? যেমন আমরা যদি এই মুহূর্তে একটা অনুপাত লিখি, একদম শুরুতেই একটা অনুপাত যদি লিখি যে 7:10, আমরা একটা অনুপাত লিখলাম। এখন আমাদেরকে যদি বলা হয় যে এই অনুপাতটিকে শতকরায় প্রকাশ করো, আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব? তা হচ্ছে এই যে সবার প্রথমে 7 আছে, আমরা 7কে প্রথমে লিখব, অনুপাতের এই চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, আর 10কে নিচে লিখব। তাহলে এই যে এখানের মধ্যে আমরা লিখলাম 10/7। মনে রাখতে হবে এই 10/7 আর এই 7:10 দুইটি একই জিনিস, শুধু এটা অনুপাতে দেখা যাচ্ছে, এটা ভগ্নাংশে দেখা যাচ্ছে, কিন্তু দুইটির মান একই। এখন তাহলে এই যে আমরা অনুপাতটিকে ভগ্নাংশে রূপান্তর করলাম, এখন এই ভগ্নাংশটিকে আমরা শতকরায় প্রকাশ করব, কারণ একটু আগেই আমরা বলছি যে অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়, শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়। এটি এখন আমরা দেখাচ্ছি। তো এই যে 10/7 আমরা অনুপাতে শতকরায় প্রকাশ করার জন্য এই উপরের লব এবং হর উভয়টিকে 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা শতকরায় প্রকাশ করতে পারবো। তো লব আছে 7 আর হর হচ্ছে 10, উভয়টাকে আমরা 100 দ্বারা গুণ করব। এখন যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে নিচের যেই 100 তাকে আমরা টাচও করব না। এই নিচের 100টাকে আমরা কিচ্ছু করব না, তাকে যেইভাবে আছে সেইভাবে করেই রেখে দিব। বাকিগুলোকে আমরা দেখব কোনো কাটাকাটি করা যায় কিনা। কারণ আমরা কিন্তু আজকের আলোচনার একেবারে শুরুতেই বলছি যে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর 100 থাকে সব সময়, যার হর সর্বদা 100 হয়। তা আমি যদি এই নিচের হর 100কে কেটেই ফেলি তাহলে আর হর 100 হলো কীভাবে? এই জন্য আমি নিচের এই হর 100 এটাকে কিছু করব না, বাকিগুলোকে কাটাকাটি করার চেষ্টা করব। 10 100-র মধ্যে যায় 10 বার, পরবর্তী লাইনে 7×10 = 70 আর নিচে 100। তাহলে আমরা দেখতেছি এটি একটি ভগ্নাংশ, যেই ভগ্নাংশের হর 100 হয়ে গেল। তাহলে এটিকে আমরা এখন শতকরায় প্রকাশ করতে পারবো কিভাবে? সেটি হচ্ছে 70 লিখলাম, আর এই 100-র পরিবর্তে আমরা শতকরার চিহ্নটা দিলাম। এই যে সবার প্রথমে যে শতকরার চিহ্নটা দিলাম, এই শতকরার চিহ্নটা এখন দিয়ে দিলাম। তাহলে 7:10 এই অনুপাতটিকে আমরা যখন শতকরায় প্রকাশ করব তখন হবে 70%। 70%। এখন এই 70%, আমরা তো এইমাত্র দেখালাম যে অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। এখন শতকরাকে অনুপাতে প্রকাশ করব, সেটি হচ্ছে এই যে 70 তাকে লিখলাম, শতকরার চিহ্নের পরিবর্তে হর হিসাবে 100 দিব। এখন এখানের মধ্যে উপরে 70 নিচে 100, আমরা কিন্তু দেখতেছি যে 10 70-এর মধ্যে যায় 7 বার, 10 100-র মধ্যে যায় 10 বার। তাহলে উপরের 7 নিচে 10, এই যে 10/7 এটিকে আমরা কিভাবে লিখতে পারি? উপরের 7কে আগে লিখলাম, এই ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দিলাম, আর এই যে 10 লিখলাম। তাহলে কি হলো? অনুপাতকে শতকরায় প্রকাশ করলাম, শতকরাকে অনুপাতে প্রকাশ করলাম। এই কথাটাই কিন্তু আমরা একেবারে প্রথমে বলেছিলাম যে অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়, আবার শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়। তাহলে আমরা শতকরা নিয়ে আলোচনা করলাম। শতকরা কি? শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়। শতকরাকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি, এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়, অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। তাহলে শতকরা নিয়ে আলোচনা করলাম, আমরা বিস্তারিত সামনে আরও অঙ্কের মাধ্যমে আলোচনা করব। এরপরে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে লাভ
ও ক্ষতি, এখানে দুইটা শব্দ, একটা লাভ একটা ক্ষতি। তো এই লাভ এবং ক্ষতি উভয়টাই ক্রয় মূল্যের উপরে নির্ভর করে নির্ধারণ করা হয়। দুইটা শব্দ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, শব্দ দুইটা আমরা এখানের মধ্যে লিখি। তাহলে আমরা এই দুইটা শব্দ এখানে মধ্যে লিখলাম, একটি হচ্ছে ক্রয় মূল্য, একটি হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে কোনো একটা পণ্য একেবারে প্রথমে আমরা যখন কিনে থাকি সেটা হচ্ছে ক্রয় মূল্য। এরপরে এই পণ্যটা যখন আমরা পুনরায় বিক্রি করি তখন সেটি হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ একটি পণ্য আমি যখন কিনলাম বিক্রয় করার উদ্দেশ্যে, যে আমি বিক্রয় করব, এই উদ্দেশ্যে যখন আমি পণ্যটা কিনলাম তখন সেই যে কিনলাম যে আমি, সেই দামটা, মূল্যটাকে আমরা বলবো ক্রয় মূল্য। আর এখন এই পণ্যটাকে যখন আমরা আবার বিক্রি করব তখন তাকে বলা হবে বিক্রয় মূল্য। এখন লাভ এবং ক্ষতি উভয়টাই নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে নির্ভর করে লাভ হলো নাকি ক্ষতি হলো এটা নির্ধারণ করা হয়। কিভাবে সেটা? সেটা হচ্ছে যদি ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হয়, সম্পর্ক উভয়টার সাথে আছে কিন্তু ক্রয় মূল্যটা মূল, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। অর্থাৎ আপনি একটা পণ্য কিনলেন 100 টাকা দিয়ে, বিক্রি করলেন 120 টাকা দিয়ে, লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। অর্থাৎ যখন কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হয়। অর্থাৎ আমরা বলতে পারি ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য বেশি, এই চিহ্নের মাধ্যমে। ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তো লাভ হয়ে যাবে। সেখানের মধ্যে আমরা লিখতে পারি লাভ, যে ক্রয় মূল্যের চাইতে যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন সেখানের মধ্যে লাভ হবে। আবার আমরা যদি এখানের মধ্যে এই দুইটি শব্দ আবার লিখি এখানে, যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য, যদি কোনো কারণবশত একটি পণ্যের ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম হয়ে যায় তখন ক্ষতি হয়ে যায়, লস, আমরা যেটাকে বলি লস হয়ে যায়। অর্থাৎ ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম, তখনই সেখানে ক্ষতি হয়। সেটা কিভাবে? সেটি হচ্ছে আপনি একটি পণ্য কিনলেন 100 টাকা দিয়ে আর পণ্যটা বিক্রি করলেন 80 টাকা দিয়ে, লাভ হলো না লস হলো? লস হলো, ক্ষতি হলো। তাহলে আমরা এই দুইটা জিনিস এখানে আমাদেরকে মনে রাখতে হবে, যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে লাভ এবং ক্ষতি আমরা সামনে অঙ্কের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা সর্বশেষ এখানে বলতে পারি যে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তো লাভ। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। তাহলে লাভ ক্ষতি আমরা আমাদের অঙ্কের মাধ্যমে বিস্তারিতভাবে করে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা একটি প্রশ্ন লিখলাম, বলা হয়েছে যে শতকরায় প্রকাশ করো। এখানে বেশ কয়েকটি প্রশ্ন লেখা রয়েছে, এগুলো শতকরায় প্রকাশ করা নাই, এদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। তো এখানের মধ্যে প্রথম যেই চারটি, এই চারটি একই রকমের, এরপরে এই তিনটি একই রকমের, এরপরে এই দুইটি একই রকমের। আমরা এখান থেকে একটা একটা করে উদাহরণ দেবো। এই চারটা থেকে যে কোনো একটা করালে বাকি তিনটি আমরা পারবো, এখান থেকে একটি করালে বাকিগুলো আমরা পারবো, এখান থেকে একটি করালে বাকিগুলো পারবো। তো এখন এই যে এখানে ক খ গ ঘ এই চারটি, এই চারটির মধ্যে ঘ নাম্বারটা আমি করিয়ে দেবো, এটি একটু বড়, এটি আমি সবার আগে করিয়ে দিই। আমরা লিখব সমাধান ঘ, 2 সমস্ত 25/6, 2 সমস্ত 25/6কে শতকরায় প্রকাশ করলে হয়। আমরা এই ভগ্নাংশটিকে এখন আবার লিখব, 2 সমস্ত 25/6 সমান, আমরা যদি অঙ্কটাকে চাই আমরা এরকম নিচে নিচে করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার চাইলে পাশাপাশি করতে পারবো। পাশাপাশি করলে হবে কি, দেখা যাবে যে এক লাইনের মধ্যে অঙ্কটা শেষ হয়ে যাবে, আর নিচে নিচে করলে এরকম লম্বা হয়ে অঙ্কটা চলবে। এখন 2 সমস্ত 25/6 এটি একটি মিশ্র ভগ্নাংশ, তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তার নিয়ম হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিতে হয়, তার সাথে লবকে যোগ করতে হয়, যোগ ফলকে লব হিসেবে লিখব। 25 দুগুণে 50, 50 আর 6 যোগ করলে হবে 56। নিচে হর 25 ছিল, এখনও 25ই থাকবে। এই যে 25/56, আমরা এখন এই 25/56কে শতকরায় প্রকাশ করব। যখনই আমরা শতকরায় প্রকাশ করব, শতকরা মানে হচ্ছে এমন একটা ভগ্নাংশ তৈরি করব যার হর 100 হইতে হবে। তাহলে আমার হর 100 দরকার, আমি করব কি, এখানে 100 দ্বারা গুণ দিব হরকে, আর হরকে যেহেতু 100 দ্বারা গুণ করব, লবকেও আমরা 100 দ্বারা গুণ দিয়ে দিব। অর্থাৎ উভয়ের এই লব এবং হর উভয়টিকে 100 দ্বারা গুণ করে দিব। এখন যেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমরা বাহির থেকে লবের সাথেও 100 গুণ করলাম, হরের সাথেও 100 গুণ করলাম। এখন এই যে হরের সাথে 100কে গুণ করলাম, এই 100কে আমরা কিছু করব না, এই 100কে আমরা অক্ষত রাখবো, এটার মধ্যে টাচও করব না। তার কারণ হলো
যে শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়। এখন হর যদি 100 না হয়ে অন্য কিছু হয় তাকে আর শতকরা বলা যাবে না, এজন্য হর 100 রাখতে হবে। এজন্য এই হরের এখানে যে 100 আছে তাকে আমরা কিছু করব না, বাকিগুলো আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। 25 100-র মধ্যে যায় 4 বার, 4 25-এ 100। পরবর্তী লাইনে কি হবে, 56 গুণ 4, 56কে যদি আমরা 4 দ্বারা গুণ দেই তাহলে হবে 224, আর নিচে 100 100ই থাকবে। তাহলে দেখুন এখানে এমন একটি ভগ্নাংশ তৈরি হলো যার হর 100, আমরা এটিকে শতকরা বলতে পারবো। এখন লিখব কিভাবে, শতকরায় প্রকাশ করতে হলে আমরা কিন্তু একটু আগে আলোচনায় দেখিয়েছিলাম একটা চিহ্ন রয়েছে শতকরার চিহ্ন, আমরা সেই চিহ্নটি এখন দিব 224, আর সেই চিহ্নটাকে দিব। মনে রাখবেন যখন এই চিহ্নটাকে দিব তখন আমরা এই হর হিসাবে 100 রাখবো না, আর যখন হর হিসাবে 100 রাখবো তখন এই চিহ্ন দিব না, কারণ এই চিহ্ন মানেই হর 100। অর্থাৎ হর 100কে উঠিয়ে দিয়ে চিহ্ন দিলাম, আর এই চিহ্নকে উঠিয়ে দিয়ে হর 100 দিতে পারবো, দুইটা একই জিনিস। তাহলে এই যে 2/25/6 এই ভগ্নাংশটিকে যদি আমরা শতকরায় প্রকাশ করি ফলাফল হবে 224%। এটাই হচ্ছে শতকরার ফলাফল। তাহলে আমরা আমাদের এই ঘ নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এই হুবহু এই একই পদ্ধতিতে আমরা বাকি অঙ্কগুলো ক খ গ এই অঙ্কগুলো করতে পারবো, যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবো। এখন উম চ ছ এই তিনটি অঙ্ক আবার একই ক্যাটাগরির, এখান থেকে যে কোনো একটা অঙ্ক করালে বাকিগুলো আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার অঙ্কটা এখন আমি করাবো, এখানে লিখব 6, তার কারণ এখানে যেই তিনটি অঙ্ক রয়েছে এর মধ্যে 6 নাম্বারটা বড়, এটিকে করাই। তাহলে আমরা লিখব 2.50কে শতকরায় প্রকাশ করলে হয়। আমি তার আগে আরেকটা কথা একটু আগেও বললাম, আরেকবার বলি, আমরা অঙ্কটাকে কিন্তু এইভাবে করে পাশাপাশি করেছি, আপনারা চাইলে এই অঙ্কটা নিচে নিচে করতে পারবেন। তাহলে তখন কি হবে, 1 2 3 4 চারটা লাইন হবে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, চারটা লাইন হবে, এরকম করে লম্বা হয়ে যাবে। এখন পাশাপাশি করাতে মনে হচ্ছে এক লাইনই অঙ্ক শেষ, কিন্তু এখানে তো এক লাইন না, এখানে চারটা লাইন, 1 2 3 4 চারটা লাইন। তো এখন 2.50কে শতকরায় প্রকাশ করলে হয়, আমরা এখন 2.50 লিখব। পরবর্তী লাইনে গিয়ে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে, এই যে এখানে দশমিকটা আছে এই দশমিককে উঠিয়ে ফেলতে হবে। দশমিককে কিভাবে উঠাতে হয়, দশমিককে উঠানোর জন্য এখানে যেহেতু একটি সংখ্যা 2.50, দশমিককে উঠানোর জন্য আমরা নিচে 1 দিব, দশমিককে উঠানোর জন্য এই ভাগ চিহ্নের নিচে 1 দিব। দশমিকের পরে যে কয়টি অঙ্ক থাকবে, এখানে কয়টি অঙ্ক, 2টি অঙ্ক, দশমিকের পরে যে কয়টি অঙ্ক থাকবে ততটি শূন্য দিব। আমি আবারও বলি, দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য দিব। এখানে 2টা অঙ্ক, 2টা শূন্য দিলাম, যদি 3টা অঙ্ক হইতো 3টা শূন্য দিতাম, যতটা অঙ্ক হবে ততটা শূন্য। এবার এই যে শূন্যগুলো দিলাম, তার মানে দশমিককে উঠানোর জন্য 1, দশমিকের পরে 2টা অঙ্ক, তো 2টা শূন্য দিলাম, তার মানে আমরা দশমিককে উঠানোর ব্যবস্থা করে ফেলছি। এখন আমরা আর দশমিক বসাবো না। এই দশমিকটা বাদে সম্পূর্ণটা কত হয় একটু ভালো করে খেয়াল করুন। এই দশমিকটা বাদে সম্পূর্ণটা হয় 250। সবসময় এখানের মধ্যে একই কাজ, দশমিকটা বাদে পুরোটা কত, 250 না, পুরোটা 25, দশমিক বাদে পুরোটা কত, 65। খেয়াল রাখবেন এই দশমিকের সামনে ফাঁকা, তার কিছু নাই, তার মানে এখানে শূন্য। তাহলে এই দশমিক বাদে পুরোটা 65, এই দশমিক বাদে পুরোটা 250, আমরা এখানে লিখব 250। অর্থাৎ দশমিককে উঠানোর জন্য 1, আর দশমিকের পরে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য দিব, দশমিক উঠে যাবে। তাহলে দশমিক যদি উঠে যায় তাহলে পুরোটা কত হয়, 250। বাস, তাহলে একটু আগে যেরকম আমরা ভগ্নাংশ তৈরি করলাম এখনও ওই রকম ভগ্নাংশ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করলাম, দশমিকটাকে উঠানোর ব্যবস্থা করলাম, তাহলে হয়ে গেল 100/250। এইবার যেই বিষয়টা খেয়াল করুন, শতকরা কাকে বলে? শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর 100 হয়। আমরা ইতিমধ্যে দেখে ফেললাম এই ভগ্নাংশের হর 100। যেহেতু এই ভগ্নাংশের হর 100 হয়ে গেছে, আর কিচ্ছু করা লাগবে না, আমাদের অঙ্ক শেষ। আমরা কি করব, এই 100-র পরিবর্তে একটু আগে যেমন শতকরার চিহ্ন দিয়েছিলাম এখন ওই রকম চিহ্ন দিব। 250 লিখলাম, 250, 100কে না দিয়ে 100-র পরিবর্তে একটা শতকরার চিহ্ন দিলাম, আমাদের এই অঙ্ক শেষ।
আমাদেরকে বলা হয়েছে 2.50 এটিকে শতকরায় প্রকাশ করো। আমরা শতকরায় প্রকাশ করলাম যে এটিকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে হয় 250%। আমাদের এই 6 নম্বর অঙ্কটা শেষ। হুবহু এই একই পদ্ধতিতে আমরা নাম্বার 6 নাম্বার এই দুইটি অঙ্ক করতে পারবো। এছাড়াও এই ধরনের যত অঙ্ক দিবে সব অঙ্ক করতে পারবো। এখন যে বিষয়টা একটা কথা আমি বলি সেটা হচ্ছে এখানে তো আমরা দেখলাম যে দশমিকটা উঠানোর কারণে হর 100 হয়ে গেল। এখন দেখি 6 নম্বরে কি হয়। 6 নম্বরে যদি আমি দশমিক উঠাই তাহলে কত হবে? দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিকের পরে দুইটা অঙ্ক তাহলে দুইটা শূন্য দিতে হবে, তার মানে হর 100 হয়ে যাবে 65%। দশমিকের জন্য 1, দশমিকের পরে দুইটা অঙ্ক তাহলে দুইটা শূন্য দিব, হয়ে যাবে 100, আর উপরে কত 25, তার মানে 25%। তাহলে এখন যদি একটা লক্ষণীয় বিষয় যদি আমি একটু এখানে দেখাই জিনিসটা, যে যদি আমি এখন এটা লিখি 0.2, তখন এটিকে যদি শতকরায় প্রকাশ করতে বলে তখন কি হবে? তখন আমি একটু ছোট করে দেখাই এটা, যে দশমিককে উঠানোর জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা তাহলে একটা শূন্য দিলাম, আর দশমিকটা উঠাই দিলে থাকে 2, তাহলে 10/2। এখানে তো আর হর 100 হলো না। তখন আমরা কি করব? ওই যে একটু আগে যেই পদ্ধতিতে করেছি ওই পদ্ধতিতে লব এবং হর উভয়টাকেই আমরা 100 দ্বারা গুণ করব। 10 100-এর মধ্যে যায় 10 বার, 10 দুগুণে 20, নিচের যেই 100 তাকে আমরা কিচ্ছু করব না, তাকে রেখে দিব, তাহলে 100/20, পরবর্তী লাইনে গিয়ে 20%। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তাহলে আমরা এই পদ্ধতিতে বাকি অঙ্কগুলো করতে পারবো। এবার আসি সর্বশেষ যেই দুইটা অঙ্ক এখানে দেওয়া রয়েছে, বৈকার্য এবং ঝ, এই দুইটি অঙ্ক। তো এখানে দুইটি অঙ্কের মধ্যে দেওয়া আছে অনুপাত 3:10, 12:25, দুইটি অনুপাতের অঙ্ক। আমরা আজকের আলোচনার একেবারে শুরুতে দেখেছিলাম শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়, অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। তাহলে এখানে তো দুইটা অনুপাত আছে, আমরা শতকরায় প্রকাশ করতে পারবো। এই দুইটার মধ্যে ঝ নাম্বার অঙ্কটা আমরা করিয়ে দিব। তাহলে আমরা এখানে মধ্যে লিখি ঝ 12:25কে শতকরায় প্রকাশ করলে হয়। তাহলে এখানে আমরা সবার প্রথমে আবার 12:25 লিখে ফেললাম। পরবর্তী লাইনে গিয়ে আমরা 12কে আগে লিখব, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিব, এরপরে 25 লিখব। এরপর এখন কী হবে? এটা তো একটা ভগ্নাংশের মতো হয়ে গেল, এই যে অন্যান্য অঙ্কগুলোর মতো হয়ে গেল। এখন আমরা দেখতেছি হর 100 নাই, তাহলে আমরা উভয়টাকে 100 দ্বারা গুণ দিব। 12 গুণ 100, 25 গুণ 100। এখন এই নিচের 100কে আমরা কিছু করব না, বাকিগুলোকে কাটাকাটি করার চেষ্টা করব। 25 100-এর মধ্যে যায় 4 বার, 4 25 100, তাহলে 12 গুণ 4, 4 12 48, নিচে 100, তাহলে 100/48। আমরা দেখলাম একটি ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম যার হর 100, সুতরাং এটিকে শতকরায় প্রকাশ করা যাবে 48। এই নিচের 100-এর বদলে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা আশা করি এই যে আমরা অঙ্কগুলো করতে পারলাম, এখানে লক্ষণীয় বিষয় যেই ভগ্নাংশের হর 100 হয়ে যাবে তাকে আর কিছু করা লাগবে না, আমাদের সরাসরি ফলাফল লিখে দিব। আর যেই ভগ্নাংশের আমরা দেখব যে হর 100 নাই, তখন লব এবং হর উভয়টাকে 100 দ্বারা গুণ দিব। গুণ দেওয়ার পরে হর হিসাবে যেই 100টা থাকবে তাদেরকে আমরা কিছু করব না, বাকিগুলোকে আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি করা না গেলে গুণ করে ফলাফল লিখে দিব। তাহলে আশা করি এই যে আমরা 3টি অঙ্ক করলাম, এই 3টি নিয়মের মাধ্যমে এই ধরনের যত অঙ্ক দিবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা তাহলে এখানে আমাদের একটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশ দুই রকমের, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আমাদেরকে বলছে নিচে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে আর কি শতকরায় দেওয়া রয়েছে, এদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তাহলে এই যে 45%, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 11/4, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ একই সঙ্গে একটি অঙ্ককে দুইভাবে করতে হবে, সাধারণ ভগ্নাংশেও প্রকাশ করতে হবে, দশমিক ভগ্নাংশেও প্রকাশ করতে হবে। সবার প্রথমে যে প্রশ্নটা দেওয়া রয়েছে ক নাম্বার প্রশ্ন, 45%, তাকে আমরা এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, এরপরে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমি বলে রাখতে চাই যে 45% আমরা এটিকে লিখতে পারি উপরে 45, নিচে 100। আবার চাইলে এটিকে লিখতে পারি 45 গুণ 100/1, অর্থাৎ যেইভাবে করে লিখে না কেন দুইটাই সঠিক। চাইলে 45 আর পার্সেন্টের বদলে নিচে 100, চাইলে 45কে আলাদা লিখে পার্সেন্টের বদলে গুণ 100/1 লেখা যায়।
কিছু কিছু ক্ষেত্রে এইভাবে করে সরাসরি লিখে দিলে অঙ্ক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে এইভাবে করে লিখলে অঙ্কটাকে একটু জটিল দেখা যায়, এইভাবে করে করলে অঙ্কটাকে বেশি সহজ দেখা যায়। কিন্তু দুইটাই কিন্তু সঠিক, দুইটাই সঠিক। যে যেভাবে করে লিখতে চান লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। 45% তাকে আমরা কিভাবে লিখতে পারি? আমি যদি এখন এই পদ্ধতিতে দেখাই, এটা তো সবাই জানা আছে, যদি এই পদ্ধতিতে দেখাই তাহলে কি হবে? আমরা লিখব 45 গুণ পার্সেন্টের বদলে দিব 100/1। খেয়াল করলে দেখবেন এখানে পার্সেন্ট চিহ্ন আছে, এখানে নাই, কারণ এখানে আমরা এই যে একটা ভগ্নাংশ নিয়ে আসছি যার হর 100। আমরা জানি পার্সেন্ট অর্থাৎ শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর 100 হয়। এখন আমরা কি করতে পারি? এখানে 45-এর মধ্যে 5 যায় 9 বার, 5 নং 45। 100-র মধ্যে 5 যায় 20 বার, 5 20-এ 100। আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 9 1-কে 9, 20 নিচে, তার মানে 20/9। এখন এই যে 20/9 লিখলাম, এই ভগ্নাংশটা কি আরও ছোট বানানো যায়? আর ছোট বানানো যায় না, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ছোট। এটিকে আমরা বলতে পারি সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ অর্থাৎ একটা ভগ্নাংশ তাকে সামান্য করে ফেলবো, ছোট করে ফেলবো। চাইলে এই যে 45% তাকে কিন্তু আমরা বলতে পারি 100/45, এটাও তো ভগ্নাংশ। কিন্তু আমরা দেখব যে একটি ভগ্নাংশকে আরও ছোট বানানো যায় কিনা। যদি ছোট বানানো যায় আমরা বানানোর চেষ্টা করব। তাহলে এটিকে আমরা সামান্য ভগ্নাংশ বলতে পারি, আবার এটিকে সাধারণ ভগ্নাংশ বলতে পারি। লব আর হর আছে, তাহলে এটি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল। এখন এই ভগ্নাংশটাকেই আমরা আবার দশমিক ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করব। অর্থাৎ আমার অঙ্কের মধ্যে দশমিক নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? 9/20, তার মানে কি 9-কে ভাগ করতে হবে 20 দিয়ে। আমরা 9-কে 20 দ্বারা ভাগ করব, অঙ্কের মধ্যে দশমিক চলে আসবে। আমরা তাহলে এখানে করি, দেখি দশমিক আসে কিনা, চেষ্টা করব। তাহলে 9-কে আমরা যদি এখন 20 দ্বারা ভাগ করি, 20 তো 9-এর মধ্যে যায় না, তাহলে কি হবে? একটা দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিয়ে আসলাম অঙ্কের মধ্যে। তাহলে এই যে দশমিকের কারণে আমরা শূন্য নিয়ে আসলাম। এইবার 20 90-এর মধ্যে যাবে, কয়বার যাবে? 5 বার গেলে তো 100 হয়, 4 বার যাবে, তাহলে কত হবে? 4 20-এ 80, থাকবে হচ্ছে 10। 20 তো 10-এর মধ্যে যায় না, ওই যে দশমিক, তার ক্ষমতা বলে আমরা আবার একটা শূন্য আনতে পারবো। 20 100-এর মধ্যে যায় 5 বার, 5 20-এ 100। তাহলে আমরা কি দেখলাম? ফলাফল 0.45। আমরা এটাকে ফলাফলে লিখে দিতে পারি 0.45। এখন এই যে দশমিকের সামনে তো ফাঁকা কিছু নাই, আমি যদি একটা শূন্য বসাই কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তার কারণ দশমিকের সামনে শূন্যের তো কোনো মূল্য নাই। যদি শূন্যের সামনে আবার 1 থাকতো, অন্য কিছু থাকতো, তখন আবার শূন্যের দাম হয়ে যেত। কিন্তু শুধু শূন্যের কোনো দাম নেই, তাহলে আমরা লিখতে পারি 0.45। এখানে দুইটা ভগ্নাংশ চলে আসছে, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এখন আমরা এটাই এখানে লিখব যে অতএব 45%কে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয়। এখন আমরা লিখব যথাক্রমে। যথাক্রমে মানে কি? যে শব্দটা খেয়াল করবেন, ক্রমে, যথাক্রমে। অর্থাৎ আমরা আগে সাধারণ ভগ্নাংশের কথা বলছি, তো আগে আমরা সাধারণ ভগ্নাংশ লিখব 20/9। এরপরে আমরা দশমিক ভগ্নাংশের কথা বলছি, এখন আমরা দশমিক ভগ্নাংশ লিখব 0.45। অর্থাৎ যার কথা আগে লিখছি তার মান আগে বসাবো, যার কথা পরে বলছি তার মান পরে বসাবো। এটাই হচ্ছে যথাক্রমে, সিরিয়াল বাই যাবে, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। এটাই হচ্ছে আমাদের ফলাফল। অর্থাৎ আমরা যদি 45% এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, ফলাফল হবে 20/9। 45% এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, ফলাফল হবে 0.45। তাহলে এই একই পদ্ধতিতে আমরা আরও অনেক অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। এখন এখানে তো 3টা শতকরা দেওয়া আছে, 3টাই মিশ্র ভগ্নাংশ। যে কোনো একটা মিশ্র ভগ্নাংশের অঙ্ক আমরা করতে পারলে বাকি সব অঙ্ক আমরা ইনশাল্লাহ করতে পারবো। তাহলে এখন আমরা এখানের মধ্যে এই 3টির মধ্যে ঘ নাম্বার অঙ্কটা আমরা করিয়ে দিই। ঘ নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে 11 সমস্ত 4/1%। এখন এটিকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 11 সমস্ত 4/1%, এটি কি? এটি তো একটি মিশ্র ভগ্নাংশ, তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করে নিই, তারপরে অঙ্ক করব। 4 দিয়ে 11-কে গুণ দিলে 4 11 44, তার সাথে 1 যোগ করলে হবে 45। উপরে 45, নিচে 4, পাশেই পার্সেন্ট চিহ্ন। এখন আমরা দিয়ে দিলাম
পরবর্তী লাইনে গিয়ে 4/45% আমরা কি করব, পার্সেন্ট চিহ্নকে উঠানোর চেষ্টা করব। 4/45 এবং একটু আগে যে আমরা দেখিয়েছিলাম এই যে পদ্ধতিটা, যে পার্সেন্টকে উঠিয়ে দিয়ে গুণ 100/1, এই পদ্ধতিতে এখানের মধ্যে আমরা গুণ 100/1 দিব। এইবার আমি কথাটার ব্যাখ্যাটা দিই। এই যে আমরা যে বলছিলাম যে আমরা চাইলে যেই সংখ্যাটা দেওয়া আছে তাকে লিখে সরাসরি নিচে 100 দিতে পারতাম, এখানেও কিন্তু আমরা পারতাম। তাহলে তখন কি হইতো একটু খেয়াল করেন, তখন হইতো 4/45 তাকে আমি এইখানটাতে লিখে দেখাই, এটা অঙ্কের অংশ না, বোঝানোর জন্য। 4/45 তাকে লিখতে পারি, 4/45 লিখলাম। তাকে আমরা এখানে কি করছি, সংখ্যাটাকে আগে লিখছি, তাকে ভাগ চিহ্ন দিছি। তো আমরা সংখ্যাটাকে আগে লিখলাম, তাকে ভাগ চিহ্ন দিব। এই শতকরার চিহ্নটাকে উঠানোর জন্য নিচে 100 দিছি, এইবার নিচে 100 দিব। তাহলে ভালো করে খেয়াল করেন তখন কি হইল, 4/45 ভাগ 100। পরবর্তী লাইনে গিয়ে আবার আমরা লিখব 4/45, ভাগকে উল্টে লিখলে হবে গুণ। তাহলে এই যে 100, এটা এখানের মধ্যে কি হবে, 100-র নিচে মনে মনে 1 আছে, 1 চলে যাবে উপরে, 100 চলে যাবে নিচে, এইভাবে করে হবে। অর্থাৎ এই যেভাবে করে করলাম এইভাবে করেই হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম, দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আমরা করতে পারবো। এখন এই পদ্ধতিটা যদি সব সময় করি কোনো সমস্যা হয় না, কিন্তু এই পদ্ধতিতে যদি করতে যাই, এই যে এরকম একটুখানি অন্যরকম দেখতে দেখা যায়, কিন্তু আপনারা যদি পারেন করতে পারেন কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে কি করতে পারি, 4/45 গুণ 100/1। এবার দেখি এখানে কোনো কাটাকাটি করা যায় কি না। এবার একটা কথা বলি, একটু আগে এই অঙ্কগুলো করার আগে যে অঙ্কগুলো করেছি যে শতকরায় প্রকাশ করো, তখন হর হিসাবে যেই 100টা ছিল তার গায়েও আমরা টাচ দিইনি, যে ওই 100কে টাচও করা যাবে না, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। কারণ হর 100 থাকতে হবে শতকরায় প্রকাশ করতে হলে। আর এখানে আমরা দেখতেছি 100 আসলে তারা ওরা তাড়াতাড়ি করে কাটা শুরু করে দিছি। তার কারণ এখানে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলে নাই, শতকরায় দেওয়া আছে, আমাদেরকে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আর যখন বলবে শতকরায় প্রকাশ করো, তখন হর 100কে আমরা কিচ্ছু করব না, ওইটা ওইভাবে করেই থাকবে। তাহলে এখন আমরা দেখি এখানে কাটাকাটি করা যায় কিনা। 5 45-এর মধ্যে যায় 9 বার, 5 নং 45। 5 100-র মধ্যে যায় 20 বার, 5 20-এ 100। তাহলে এখন আর কোনো কাটাকাটি করা যায় না, আর কোনো কাটাকাটি করা যায় না। পরবর্তী লাইনে হবে 9 গুণ 1, অর্থাৎ 9 কে 9, আর নিচে হবে 4 গুণ 20, 4 20-এ 80। তাহলে একটা ভগ্নাংশ হয়ে গেল 80/9। এর চাইতে ছোট আর কোনো ভগ্নাংশ আছে? এই যে এখানে যে ভগ্নাংশটা দিয়ে শতকরার চিহ্ন দিল, একে কি এর চাইতে ছোট করে আর প্রকাশ করা সম্ভব না? এই ভগ্নাংশের চাইতে আর ছোট করে প্রকাশ করা সম্ভব না। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন দশমিক ভগ্নাংশে চলে যাব। কিভাবে করব? 9/80, তার মানে 9কে ভাগ করতে হবে 80 দ্বারা। আসেন একটুখানি করি, 80 দ্বারা একটু ভাগ করে দেখি। তাহলে 9কে ভাগ করব 80 দ্বারা। 80 কি 9-এর মধ্যে যায়? যায় না। আমরা একটা দশমিক দিয়ে এই 9-এর পাশে একটা শূন্য দিয়ে দিব, তাহলে হয়ে গেল 90। 80 কি 90-এর মধ্যে যায়? হ্যাঁ যায়। কয়বার? একবার। 80 1-কে 80, থাকে হচ্ছে 10। 80 কি 10-এর মধ্যে যায়? যায় না। ওই যে দশমিক, তার প্রভাবে আমরা আরেকটা শূন্য আনলাম। 80 100-এর মধ্যে যায় একবার। 100 থেকে 80 চলে গেলে থাকে 20, ওই দশমিকের কারণে একটা শূন্য আনলাম। 80 200-এর মধ্যে যায় 2 বার, 8 2 16, অর্থাৎ 160, থাকে 40। 80 কি 40-এর মধ্যে যায়? যায় না। ওই দশমিকের কারণে আবার একটা শূন্য আনলাম, 400। 80 কি 400-এর মধ্যে যায়? হ্যাঁ যায়, 5 বার। 5 80-তে 400, তাহলে ফলাফল লাস্টে ভাগশেষ 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 0.1125। তাহলে এই যে 0.1125, দশমিকের সামনে তো ফাঁকা, আমরা চাইলে একটা শূন্য দিতে পারি। তাহলে আমাদের এই অঙ্কটা কি করলাম আমরা? 11 সমস্ত 4/1%, তাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম, তাকে আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করলাম। ঠিক এই একই রকম পদ্ধতিতে যে কোনো এই মিশ্র ভগ্নাংশের শতকরাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এখন আমরা ফলাফল হিসেবে লিখে দিব। এগুলো কিন্তু রাফ হিসেবে আমরা করছি, এগুলো রাফ, এগুলো আমরা সম্পূর্ণ রাফ হিসেবে করছি, এগুলো মূল অঙ্কের অংশ না, এগুলো রাফ হিসেবে করলাম। এখন এই অঙ্কের পরে আমরা লিখে দিব যে অতএব নির্ণেয়, আমরা যে একটু আগে যে কথাটা লিখছি ওই রকমভাবে লিখব। 11 সমস্ত 4/1%কে সাধারণ ভগ্নাংশ ও দশমিক
ভগ্নাংশে প্রকাশ করলে হয় যথাক্রমে, যেহেতু আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশের কথা বলছি, সাধারণ ভগ্নাংশটাকে লিখে ফেলব 80/9 ও দশমিক ভগ্নাংশকে পরে লিখছি, এখন আমরা লিখব 0.1125। তাহলে একটি সংখ্যাকে কিভাবে করে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় আমরা এটা করলাম। আশা করি এই পদ্ধতিতে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। এখন এখানে একটা কথা বলি, আমাদের এই প্রশ্নে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশ, আমরা তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, এগুলোকে কিন্তু আমরা সামান্য ভগ্নাংশ বলতে পারবো, কারণ এই যে 20/9 লিখলাম, 45%কে এই 20/9 এর চাইতে ছোট ভগ্নাংশ করে আর লেখা সম্ভব না, তাহলে এটা সামান্য ভগ্নাংশ। এই যে 11/4/1%কে 80/9 করে লিখলাম, এর চাইতে ছোট করে আর লেখা সম্ভব না, তাহলে এটা সামান্য ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি এটা সামান্য ভগ্নাংশ, আবার সাধারণ ভগ্নাংশ, লব আছে হর আছে, তাহলে সাধারণ ভগ্নাংশ। তাহলে আমরা এই যে অঙ্কগুলোকে, এই ধরনের যত অঙ্কই আমাদেরকে দেখ, ইনশাআল্লাহ আমরা এই নিয়ম অনুসরণ করে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। আমরা এখানে নতুন করে কয়েকটি প্রশ্ন লিখলাম, এখানে সবগুলো প্রশ্ন একই রকমের। বলা হয়েছে যে 125 এর 5% কত হয়, 225 এর 9% কত হয়, এটা তারা জানতে চায়। 200 সেন্টিমিটারের 40% কত হয়। আমরা তো এতক্ষণ যাবত 40%কে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এগুলো প্রকাশ করা শিখলাম, এখন তারা নির্দিষ্ট করে একটা সংখ্যা দিয়ে দিছে 200। এই 200 সেন্টিমিটারের 40% কত হবে, এটা তারা জানতে চায়। তো এখন এই 4টা অঙ্কের মধ্যে একেবারে প্রথম যেই অঙ্ক 125 এর 5%, সেটা আমরা এখন নির্ণয় করব। এখানে সমাধান 125 এর 5% সমান 125 এর এই যে 5%, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, উপরে 5%-এর বদলে নিচে 100, এইভাবে করে লিখতে পারবো। আবার চাইলে 5 গুণ 100/1 ওইভাবে করেও লিখতে পারবো, যে কোনো একভাবে লেখা যাবে। এইবার আমরা দেখি, আমরা জানি যে এটার কাজ অনেকটা গুণের মতো, গুণ আর এর দুইটির কাজ প্রায় একই রকমের। তাহলে 125-এর নিচে মনে মনে 1 আছে, তার মানে 125 উপরের সংখ্যা, আর এখানে উপরে 5 নিচে 100। আমরা সবগুলোর মধ্যেই যে কোনোটা মন চাই, আমরা হয় 5 আর 100 কাটাকাটি করব, অথবা 100 আর 125 কাটাকাটি করব, যেটা যে কোনো একটা করা যাবে। এখন আমরা যদি এখানের মধ্যে 25 দিয়ে কাটি, যেমন 100-র মধ্যে 25 যায় 4 বার, 4 25-এ 100, আর 125-এর মধ্যে 25 যায় 5 বার, 5 25-এ 125। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম, 100 আর 125 কাটলাম। আবার চাইলে 125 না কেটে 5 আর 100 কাটাকাটি করা যাইত, 5-এর মধ্যে 5 যায় একবার, 100-র মধ্যে 5 যায় 20 বার, অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কাটতে পারবেন। এখন পরবর্তী লাইনে যাই আমরা, 5 এর 5, এর মানে কি গুণের কাজ, তাহলে 5 5 25 আর নিচে হচ্ছে 4, তার মানে 4/25। এখন এটা কি ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 4 25-এর মধ্যে কয়বার যায়, 4 6 24, 4 7 28, তাহলে 7 বার গেলে বেশি হয়, 6 বার যাবে। 4 6 24, 4 6 24, 25 হওয়ার জন্য আর কত দরকার, 1 দরকার। এটাই হচ্ছে ভাগশেষ, আমরা যখন ভাগ করব এটাই ফলাফল পাবো, 4 6 24 আর উপরে হবে 1। তাহলে আমরা কি বলতে পারি, 6 সমস্ত 4/1। 125 এর 5% কত, 125 এর 5% হলো 6 সমস্ত 4/1, এটি হচ্ছে উত্তর। আমরা তাহলে এই অঙ্কটার সমাধান করলাম। এখন আমরা এই যে প্রথম যেই দুইটি অঙ্ক এই একই নিয়মে আমরা করতে পারবো। এখন এরপরে যেই দুইটি অঙ্ক দিছে, একটি অঙ্ক 6 কেজি চালের 6% কত, 200 সেন্টিমিটারের 40% কত। দুইটি অঙ্ক একই রকমের, অর্থাৎ এতক্ষণ যাবৎ কিন্তু কোনো কিছু নাম বলে নাই, একটা সংখ্যা দিয়ে তার পার্সেন্টই জানতে চাইছে, কিন্তু এখন একটা নাম দিয়েছে 6 কেজি চাল, 200 সেন্টিমিটার, এগুলোর 40% কত, 6% কত, সেটা কিভাবে করব। আমরা এখন লিখব সমাধান 200 সেন্টিমিটারের 40% সমান, আমরা কি করব, 200 সেন্টিমিটারের, তাহলে আমরা কি বলতে পারি, 200 সেন্টিমিটার এর 40%, তাহলে আমরা লিখতে পারি 200 এর
40% ব্র্যাকেট দিয়ে এই সেন্টিমিটার শব্দটা ব্র্যাকেটের পরে লিখব। একই রকমভাবে 6 কেজি চালের, তাহলে আমরা বলতে পারি 6 কেজি চাল এর 6%, তখন আমরা কি বলতে পারি 6 এর 6% ব্র্যাকেট দিয়ে পরে লিখব কেজি চাল। 6 এর 6% ব্র্যাকেট দিয়ে লিখব কেজি চাল। অর্থাৎ যেই নামটা দেওয়া থাকবে ওই নামটাকে আমরা ব্র্যাকেটের পরে লিখে দিব। বলছে সেন্টিমিটার, ব্র্যাকেটের পরে লিখলাম সেন্টিমিটার। বলছে কেজি চাল, ব্র্যাকেটের পরে লিখব কেজি চাল। যদি অন্য কিছু বলতো ব্র্যাকেটের পরে ওই নামটা এখানে দিব। এখন আমরা পরবর্তী লাইনে করব কি, সেটি হচ্ছে 200 এর 40% মানে কি, উপরে 40%-এর বদলে নিচে 100, পাশে লিখব সেন্টিমিটার। পরবর্তী লাইনে এখন দেখি এখানে কোনো কাটাকাটি করা যায় কিনা। যেহেতু মাঝখানে এর চিহ্ন আছে, 100 200 এর মধ্যে দুইবার যায়, 100 200 এর মধ্যে দুইবার যায়। 2 এর 40, তার মানে কি 2 গুণ 40, 40 দুগুণে 80 সেন্টিমিটার। তাহলে এখানেও সেন্টিমিটার বাংলায় লিখলাম, এখানেও সেন্টিমিটার বাংলায় লিখলাম, এখানে আর দাগ দেবো কিন্তু, তো এখানের মধ্যেও লিখে ফেলি সেন্টিমিটার। তাহলে একবারে সব জায়গাতেই লেখা হয়ে যাবে। যদি আরেকটু বেশি থাকতো যে দাগ দিলে লাইনগুলো কমতেছে, তাহলে একটা কথা ছিল, তাহলে এখানের মধ্যে আমরা দিয়ে দিলাম সেন্টিমিটার। এখন আমরা 200 সেন্টিমিটারের 40% কত, 80 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের কাছে তারা জানতে চেয়েছে যে 200 সেন্টিমিটারের 40% কত হয়, 80 সেন্টিমিটার হয়। যদি বলতো 200 সেন্টিমিটারের 60% কত হয়, এখানে উপরের 60 নিচে 100, কাটাকাটি করে ফলাফল বের করতাম 120 সেন্টিমিটার হয়। এভাবে করে আমরা অঙ্কগুলো করব। যে কোনো অঙ্ক দেখ, যদি একটা নির্দিষ্ট নাম দেওয়া থাকে, এখানে কেজি চাল, এখানে সেন্টিমিটার, অন্য কোনো নাম দেওয়া থাকলে ব্র্যাকেটের পাশে ওই নামটা লিখব, আর ব্র্যাকেটে এই পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করব। আমরা এখানে নতুন করে 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, 20 টাকা 80 টাকার শতকরা কত, 75 টাকা 120 টাকার শতকরা কত। অর্থাৎ একটু আগে যেমন আমরা বের করেছিলাম যে 6 কেজি চালের 6% কত, 200 সেন্টিমিটারের 40% কত, ওখানের মধ্যে শতকরা দেওয়া ছিল যে 40% কত হয় সেটা বের করো। আর এখন তারা বলতেছে 20 টাকা 80 টাকার শতকরা কত, অর্থাৎ পার্সেন্ট, এটা তারা জানতে চায় যে কত পার্সেন্ট। 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট, 75 টাকা 120 টাকার কত পার্সেন্ট, এটা তারা জানতে চায়। আমরা শতকরাটা বের করব। এখন এই দুইটা অঙ্ক হুবহু একই রকমের। এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা সেটা আমরা করি। সমাধান আমরা লিখব 75 টাকা 120 টাকার 120 ভাগের 75 অংশ। এখানে আমাদেরকে বলা হয়েছে যে 75 টাকা 120 টাকার কত অংশ বা শতকরা কত, এটা তারা জানতে চায়। তাহলে আমরা বলবো এখানে মূল বিষয়টা হচ্ছে 120, এটা হচ্ছে বড়, 75 হচ্ছে ছোট। 75 টাকা 120 টাকার শতকরা কত। তাহলে এখানের মধ্যে 75 টাকা কার সাথে সংশ্লিষ্ট, 120 টাকার সাথে সংশ্লিষ্ট। তাহলে এই 120কে লিখব নিচে, যে 75 টাকা 120 টাকার 120 ভাগের 75, যেটা পরে বলবে তাকে আমরা নিচে লিখব, যেটা আগে বলছে তাকে উপরে লিখলাম। 20 টাকা 80 টাকার শতকরা কত, আমরা বলবো 20 টাকা 80 টাকার 80 ভাগের 20 ভাগ। যদি বলে 30 টাকা 90 টাকার কত, আমরা লিখব 90 ভাগের 30 ভাগ। অর্থাৎ পরবর্তীতে যেটা বলবে তাকে আমরা নিচে লিখব, আর প্রথমে যেটা বলবে তাকে আমরা উপরে লিখব। তাহলে আমরা এখানে বলতে পারি 75 টাকা 120 টাকার 120 ভাগের 75 অংশ। এখন এই 120 ভাগের 75 অংশ, এটিকে আমরা শতকরায় প্রকাশ করব। আমরা দেখব যে 120 ভাগের 75 এটিকে শতকরায় প্রকাশ করলে কত ফলাফল বের হয়। আমরা লিখব যে এখানে 120 ভাগের 75 সমান, আমরা এখানে যেহেতু আমাদেরকে বলছে শতকরায় প্রকাশ করার জন্য, তার মানে হর 100 বানাইতে হবে। এখানে কি হর 100 আছে? নাই। তাহলে কী করতে পারি, আমরা উভয়টাকে 100 দ্বারা গুণ করব। 75 গুণ 100, খেয়াল করবেন এখানে কিন্তু শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরায় প্রকাশ করলেই আমরা যে ফলাফলটা বের করব তার হর হিসাবে 100 থাকবে। আমরা এমন একটা ভগ্নাংশ বানাবো যার হর হিসাবে 100 থাকবে। এখন এখানে তো হর হিসাবে 100 নাই, আমরা উভয় সংখ্যাকেই 100 দ্বারা গুণ করব। 75 গুণ 100, 120 গুণ 100। এখন এই যে আমরা
লবের সাথেও 100 গুণ করলাম, হরের সাথেও 100 গুণ করলাম। হর হিসাবে যেই 100টা আছে তাকে আমরা কিচ্ছু করব না, এই 100র মাধ্যমেই আমরা শতকরা চিহ্নটা আমাদের অঙ্কের মধ্যে নিয়ে আসব, শতকরায় প্রকাশ করব। আমরা দেখি বাকিগুলোকে কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ যায়। 5 আমরা 20 দিয়ে কাটতে পারি, 20 100-র মধ্যে 5 বার যায়, 5 20 100। আবার 20 120-এর মধ্যে 6 বার যায়, 6 20 120। এখন আরও কোনো কাটাকাটি করা যায়? হ্যাঁ, এখনও কাটাকাটি করা যায়। 3 75-এর মধ্যে যায় 25 বার, 3 25 75। 3 6-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6। আমরা এমন সংখ্যা খুঁজবো যেটা উভয়টার মধ্যে যাবে, যেমন 20 100-এর মধ্যেও গেল, 20 120-এর মধ্যেও গেল, তারপরে 3 75-এর মধ্যেও গেল, 3 6-এর মধ্যেও গেল। এখন দেখি তো পরবর্তী লাইনটা কি বের হয় ফলাফল। 25 গুণ 5, 5 25-এ 125। আর নিচে কত? নিচে হচ্ছে 2 গুণ 100। আমরা প্রথমেই বলছি যে এই 100কে আমরা কিচ্ছু করব না, কাটলামও না, এটার সাথে এটাকে গুণও করলাম না, যেইভাবে আছে সেইভাবে রেখে দিব। এখন আমরা পরবর্তী লাইনে একটু খেয়াল করেন তো, পরবর্তী লাইনে কি আমরা এটা লিখতে পারি যে উপরে 125 নিচে 2 গুণ 100/1 আমরা আলাদা করলাম। উপর থেকে যদি আমি 125কে সরিয়ে ফেলি তাহলে উপরে কি থাকবে? শুধু 1, 125 1কে 125। আর নিচে 2 আলাদা করলাম, 100কে আলাদা করলাম, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। 125 1কে 125, 2 গুণ 100, তো এই যে 2 গুণ 100। এখন আমরা পরবর্তী লাইনে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানেই আমরা লিখি 125কে 2 দ্বারা ভাগ করব। কত হয় ফলাফলটা একটু বের করে দেখি আমরা এখানে রাফ হিসাবে। 125কে 2 দ্বারা ভাগ করব, 2 1-এর মধ্যে যায় না, 12-র মধ্যে যায় 6 বার, 6 দুগুণে 12, আর থাকে 5, 2 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, থাকে 1। তা আর কোনো এখানের মধ্যে কোনো সংখ্যাও বাকি নেই, আর ভাগটা করা যাবে না, তাহলে আমরা লিখতে পারি 62 সমস্ত 2/1। আমরা এই একটাকে একটু ভালো করে লিখে দিই। এখন আমরা এখানের মধ্যে লিখব যে 125কে 2 দ্বারা ভাগ করলে হয় ভাগফল 62। হর কত ছিল? হর ছিল 2, এখনও হর 2 থাকবে, ভাগশেষ 1, তাকে আমরা উপরে লিখলাম। আর এই যে গুণ 100/1, এটি মানে কি? শতকরার চিহ্ন। আমরা আগেই বলেছি যে 100/1 বলতে আমরা এই শতকরার চিহ্নকে বুঝবো। শতকরার চিহ্ন দিলে 100/1 দিব না, আর 100/1 দিলে শতকরার চিহ্ন দিব না, কারণ দুইটা একই অর্থ প্রকাশ করে, দুইটাকে আমরা পাশাপাশি রাখবো কেন? এখন এটিই হচ্ছে আমাদের ফলাফল। আমরা এখানে পাশে উত্তর শব্দটা লিখে দিব। আমাদেরকে বলা হয়েছে যে 75 টাকা 120 টাকার কত শতকরা কত? আমরা বলতে পারি 75 টাকা 120 টাকার 62 সমস্ত 2/1%, অর্থাৎ শতকরা 62 সমস্ত 2/1। আমাদেরকে যদি বলা হয় 30 টাকা 100 টাকার শতকরা কত? আমরা বলবো 30%, অর্থাৎ 100 টাকার 30% হয় 30। আমাদেরকে যদি বলে 120 টাকার 62 সমস্ত 2/1% কত? আমরা বলবো 75 টাকা। তার কারণ 75 টাকা 120 টাকার 62 সমস্ত 2/1%-এর সমান হয়। এই একই রকমভাবে আমরা উপরে যে অঙ্ক সেটাও করতে পারবো। 20 টাকা 80 টাকার শতকরা কত? 80/20 এবার 80/20, তার মানে হর হিসাবে 80 আছে, 100 নাই, আমরা উভয়টাকে 100 দ্বারা গুণ করব, তারপরে একই রকমভাবে আমরা ফলাফলটা বের করব। আমরা আশা করি আপনারা এই একই পদ্ধতিতে এই ধরনের যত অঙ্ক দিবে সব অঙ্কের সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। এখানের মধ্যে আমরা নতুন করে 3টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে এই 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করবেন। ছাত্রীর সংখ্যা 40% হলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? তৃতীয় প্রশ্ন, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত, মানে আসে নাই, অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী
উপস্থিত ছিল, মানে কতজন শিক্ষার্থী এসেছিল এটা তারা জানতে চায়। এই যে 3টা প্রশ্ন লিখলাম, এই 3টা প্রশ্নই একই ধরনের প্রশ্ন। যে কোনো একটা প্রশ্নের যদি আমরা ধরনটা বুঝতে পারি, বাকি অঙ্কগুলো আমরা করতে পারবো নিজেরা ইনশাআল্লাহ। এখন আমরা যদি প্রথম প্রশ্নটার সমাধান করি, প্রথম প্রশ্নটা এখানে বলা হয়েছে যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী ছাত্রছাত্রী উভয়ই আছে, শিক্ষার্থীর সংখ্যা 500 জন, তার মানে এই 500 জনের ভিতরে ছাত্রছাত্রী উভয়ই আছে। এই 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। তারা স্পষ্ট করে বলে নাই যে 500 জনের মধ্যে কতজন ছাত্রী, এটা তারা ডাইরেক্ট বলে নাই, তারা একটু ঘুরায় বলল যে ওই 500 জনের 40% ছাত্রী। এখন আমাদেরকে বের করতে হবে 40% মানে কত। একটু আগে আমরা যেমন বের করেছিলাম যে 125 এর 5% কত, 200 সেন্টিমিটারের 40% কত, একই রকমভাবে এখন আমরা বের করব 500 জনের 40% কত। 500 জনের 40% যত হবে ততজন ছাত্রী, 500 জনের মধ্য থেকে ততজন ছাত্রীকে বাদ দিলে বাকি যতজন থাকবে তারাই হচ্ছে ছাত্র। আমরা তাহলে এই পদ্ধতিতে এখন অঙ্কটা করব। আমরা এখানে লিখব সমাধান। দেওয়া আছে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন এবং ছাত্রী সংখ্যা 40%। এখন আমাদের কাজ হচ্ছে ছাত্রীর সংখ্যা তো 40%, কিন্তু এই 40% মানে কতজন সেটা আমরা এখন বের করব। আমরা লিখব অতএব স্কুলে ছাত্রী সংখ্যা সমান, আমরা এখানে ছাত্রীর সংখ্যা ছাত্রীর দিতে পারি যে স্কুলে ছাত্রীর সংখ্যা ওই 500 জন এর 500 এর আমরা কিন্তু বলেছিলাম যে কোনো অন্য কোনো শব্দ থাকলে যেমন কেজি চাল, সেন্টিমিটার, ওগুলো কোথায় লিখেছিলাম? ব্র্যাকেটের পরে। এখানে 500 জন, তাহলে এই জন শব্দটা ব্র্যাকেটের পরে লিখব। 500 এর 40% পাশে লিখব জন, অর্থাৎ ওই স্কুলে ছাত্রীর সংখ্যা 500 এর 40% জন। আমরা একটু সামনে একটা শব্দ দিই ওই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওই স্কুলে ছাত্রীর সংখ্যা 500 এর 40% জন। পরবর্তী লাইনে গিয়ে 500 এর 40%, তার মানে কি 40%-এর বদলে নিচে 100 ব্র্যাকেট দিয়ে পাশে জন। পরবর্তী লাইনে এখন দেখি কাটাকাটি করা যায় কিনা। 100 500-র মধ্যে 5 বার যায়, 5 এর 40, তার মানে কি 5 গুণ 40 কত হবে? 4 5 20। খেয়াল করেন ভালো করে, 4 5 20, আর এই যে একটা শূন্য তাকে লিখে দিলাম 200 জন। আমরা পেয়ে গেলাম ওই স্কুলে 500 জনের মধ্যে ছাত্রী 200 জন। তাহলে ছাত্র সংখ্যা কত হবে আমরা এখন বের করব। এই দিকটাতে আমরা এখানে লিখব ওই স্কুলে ছাত্র সংখ্যা সমান সর্বমোট ছাত্রছাত্রী হচ্ছে 500 জন। এই 500 জনের মধ্যে ছাত্র আছে, ছাত্রীও আছে। এই 500 জনের মধ্য থেকে ছাত্রী যেই 200 জন, তাদেরকে যদি আমরা বাদ দেই আমরা পেয়ে যাব ছাত্র 300 জন। 500 থেকে 200 বিয়োগ করলে থাকে 300 জন। তাহলে ছাত্র কয়জন? 300 জন। আমাদেরকে বলেছে যে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, ওই 500 জনের মধ্যে, এই যেখানে বলছে এর মধ্যে, মানে ওই 500 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। 40% মানে কত? বের করলাম 200 জন। তাহলে ছাত্রী 200 জন। প্রশ্নে জিজ্ঞাসা করছে ছাত্র সংখ্যা বের করো। 500 জনের মধ্য থেকে ছাত্রীদেরকে বাদ দিলে শুধু ছাত্র থাকে, তাহলে ওই স্কুলে ছাত্র সংখ্যা 300 জন। এটি হচ্ছে আমাদের উত্তর। অতএব নির্ণেয় ছাত্র সংখ্যা 300 জন, এটি হচ্ছে উত্তর। তাহলে এই একই রকম পদ্ধতিতে আমরা বাকি দুইটি অঙ্ক করতে পারবো। কিভাবে? আমাদেরকে 2 নম্বর প্রশ্নে বলছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে, মানে এই মুহূর্তে, প্রথমে তো 800 জন ছিলই, নতুন করে আরও 5% শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, তার মানে কি শিক্ষার্থী বাড়ছে। তারা জানতে চাই এই মুহূর্তে ওই স্কুলে শিক্ষার্থী কয়জন। তাহলে আমাদের কাজ হচ্ছে এই 800 জনের 5% কত হয়। এখানে যেমন বের করলাম 500 জনের 40% 200 জন, এখানে বের করব 800 জনের 5% কত হয়। আমরা দেখব 800 জনের 5% কত হবে। যত হবে আমরা বলবো যে ওই স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রথম থেকে 800 জন আছে, নতুন করে
ওই 800 এর 5% যেই ফলাফলটা বের হবে ওই সংখ্যাটা এখানে যোগ করব। 800 এর 5% কত? 800 এর 5% হচ্ছে 40। তার মানে ওই স্কুলে 40 জন শিক্ষার্থী নতুন ভর্তি করা হয়েছে। তাহলে আগে থেকে আছে 800 জন, নতুন করে ভর্তি করা হলো 40 জন। তাহলে কি আমরা বিয়োগ করব না যোগ করব? আমাদের তো বর্তমানে মোট শিক্ষার্থী জানতে চাইছে। তাহলে আগের 800 জন, নতুন করে 40 জন, যোগ করলে হবে 840 জন। আমরা বলতে পারবো বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 840 জন। তাহলে এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। অনুপস্থিত মানে কি? আসে নাই। তাহলে ওই শ্রেণীতে অর্থাৎ ওই ক্লাসে 200 জনের মধ্যে 5% আসে নাই। তারা ডাইরেক্ট বলতে পারতো যে 200 জনের মধ্যে এতজন আসে নাই, কিন্তু একটু ঘুরাই বলল যে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% আসে নাই, অনুপস্থিত। তারা জানতে চায় কয়জন আসছে। তাহলে এখন আমরা কি করব? আমরা করব কি 200 জনের 5% কত হয় সেটা আমরা বের করব। আমরা লিখব যে ওই শ্রেণীতে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 200 এর 5%। 200 এর 5% কত? 10। তার মানে 10 জন শিক্ষার্থী আসে নাই, আমরা বের করলাম 10। এখন আমরা লিখব অতএব ওই শ্রেণীতে শিক্ষার্থী উপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল সেটা বের করব। উপস্থিত মানে কি? আসছে। তাহলে সর্বমোট শিক্ষার্থী হচ্ছে 200 জন, সেখান থেকে 10 জন আসে নাই। তাহলে যারা আসে নাই তারা বাদ। তাহলে 200 জনের মধ্য থেকে 10 জনকে বাদ দিব, ফলাফল হবে 190। তার মানে ওই শ্রেণীতে শিক্ষার্থী উপস্থিত ছিল 190 জন। অর্থাৎ আমরা এই একই পদ্ধতিতে এই বাকি অঙ্কগুলো করতে পারবো এবং এই ধরনের যত অঙ্ক দিবে আমরা আশা করি আমরা সবাই করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা নতুন করে এখানে একটি প্রশ্ন লিখলাম। প্রশ্নটিতে বলা হয়েছে যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? এটি একটি প্রশ্ন। আবার মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ যদিও প্রশ্ন একটা, কিন্তু আসলে এখানে প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন সে শতকরা কত নম্বর পেয়েছে, দ্বিতীয় প্রশ্ন মোট নাম্বার এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। এখন এই অঙ্কটা কিন্তু এই দ্বিতীয় অংশ বাদে প্রথম অংশ যেটা সে শতকরা কত নম্বর পেয়েছে এটি কিন্তু আমরা করতে পারবো। কেন করতে পারবো? তার কারণ হচ্ছে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে 75 টাকা 120 টাকার শতকরা কত, 20 টাকা 80 টাকার শতকরা কত, ঠিক একই রকমভাবে এখানে আমরা বের করব। তারা জানতে চেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে। সে 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 600 নম্বর 900 নম্বরের শতকরা কত, এটাই তারা জানতে চেয়েছে। শতকরা বলছে। তাহলে আমরা এখন অঙ্কটা এখানে মধ্যে করব সমাধান। আমরা এই প্রথম লাইনটা এই যে দাঁড়িয়ে পর্যন্ত লিখে ফেলব। তাহলে এই পর্যন্ত লিখে 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, এই পর্যন্ত লিখার পরে লিখব অর্থাৎ 900 ভাগের 600 নম্বর পেয়েছে। তাহলে এই যে আমরা সেখানে আমরা যখন একটু আগে অঙ্কগুলো করতেছিলাম তখন আমরা কি বলছিলাম যে 75 টাকা 120 টাকার শতকরা কত। তাহলে 120কে পরে বলা হয়েছে, 120কে নিচে লিখছি, 75কে উপরে লিখছি। একই রকমভাবে এখানে বলা হয়েছে যে সে যে 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, এই 600 নম্বর 900 নম্বরের শতকরা কত। 600 নম্বর 900 নম্বরের শতকরা কত। তাহলে 600কে আমরা আগে বলতেছি, তাহলে 600কে আগে লিখব আর 900টাকে পরে লিখব। সে 900 ভাগের 600 নম্বর পেয়েছে। এখন আমরা এই যে 900 ভাগের 600 এটিকে শতকরায় প্রকাশ করব। আমরা এখানে লিখব 900 ভাগের 600। শতকরায় প্রকাশ করতে হলে হর 100 হইতে হবে। এখানে কি হর 100 আছে? না, হর 100 নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা লব এবং হর উভয়টাকে 100 দ্বারা গুণ করব। তাহলে নিচে আমরা হর হিসেবে যে 100 লিখলাম তাকে আমরা কিছু করব না, বাকিগুলো কাটাকাটি করার চেষ্টা করব। যেমন এখানের মধ্যে আমরা বলতে পারি 100 900-র মধ্যে যায় 9 বার। এবার 9 600-র মধ্যে কয়বার যায় সেটা আমরা বের করব। আমরা পরবর্তী লাইনে গিয়ে লেখাটা এইরকমভাবে লিখতে পারি যে উপরে 600 আর নিচে 9 গুণ নিচে 100 উপরে 1। তাহলে কি হবে?
600-কে 1 দিয়ে গুণ দিলে 600ই হয়, আর 9 গুণ 100, 9 গুণ 100 আমরা শুধু একটু আলাদা করে লিখলাম, কারণ আমাদের উদ্দেশ্য শতকরায় প্রকাশ করব, পার্সেন্ট চিহ্ন নিয়ে আসব। এখন 600-কে 9 দ্বারা ভাগ করলে কত হয় সেটা আমরা বের করব। আমরা এখানে একটু রাফের মাধ্যমে করে দেখার চেষ্টা করি যে ফলাফলটা কত বের হয়। 600 ভাগ 9, 600-কে ভাগ করতে হবে 9 দ্বারা। 9 6-এর মধ্যে যায় না, তাহলে 60-এর মধ্যে কয়বার যায়? তাহলে আমরা যদি 7 বার নিই, 7 নং 63, কিন্তু আছে তো 60, তাহলে 7 বার না 6 বার যাবে। 6 নং 54, 60 থেকে 54 গেলে আর থাকে 6, শূন্যকে নামাই 60, আবারও যায় 6 বার, 6 নং 54, থাকে হচ্ছে 6। এখন 9 6-এর মধ্যে যায় না, এখানের মধ্যে আর কোনো সংখ্যা বাকি নাই। 6-কে যে বড় বানাবো, এখানে তার কোনো অঙ্ক বাকি নাই, আমরা বলবো যে এখানেই শেষ। ভাগফল যেটা বের হয়েছে, পরবর্তী লাইনে গিয়ে আমরা এইভাবে লিখব, ভাগফল যেটা বের হয়েছে 66, তাকে আমরা আগে লিখব। এরপরে হর যা ছিল এখনও হর তাই থাকবে, ভাগশেষটাকে আমরা উপরে লিখব, গুণ 100 ভাগের 1। তাহলে এখন আমাদের ফলাফলটা কি হইল? 66 সমস্ত 9 ভাগের 6। এখন আমরা কিন্তু এখানে লক্ষ্য করলে দেখব 6 এবং 9 দুইটাকে কিন্তু কাটাকাটি করা যায়। 6-এর মধ্যে 3 যায় 2 বার, 9-এর মধ্যে 3 যায় 3 বার। আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 66 সমস্ত 3 ভাগের 2 গুণ 100 ভাগের 1। পরবর্তী লাইনটাই আমাদের সর্বশেষ লাইন, 66 সমস্ত 3 ভাগের 2%। 100 ভাগের 1-এর বদলে আমরা পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম। তার মানে ডেভিড সাময়িক পরীক্ষায় 66 সমস্ত 3 ভাগের 2% নাম্বার পেয়েছে। সে শতকরা কত নাম্বার পেয়েছে? 66 সমস্ত 3 ভাগের 2 ভাগ নাম্বার পেয়েছে সে। অর্থাৎ 900 নম্বরের মধ্যে তো 600 নাম্বার পেল, প্রতি 100 নাম্বারের মধ্যে 66 সমস্ত 3 ভাগের 2% নাম্বার সে পেয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল। এখন আমাদের আরেকটা প্রশ্ন এখানে রয়েছে, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। মোট নাম্বার কত? তারা বলে দিছে 900 নম্বরের পরীক্ষা, তাহলে এটা মোট নাম্বার। প্রাপ্ত নম্বর কত? সে 600 নম্বর পেয়েছে, তার মানে প্রাপ্ত নম্বর 600। তাহলে মোট নাম্বার 900, প্রাপ্ত নম্বর 600, 900 আর 600-র অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে প্রথমে মোট নাম্বার, এরপরে প্রাপ্ত নম্বর, এই দুইটি শব্দ ব্যবহার করছে। আমরা এখন তাদের অনুপাত বের করব। আমরা লিখব, অতএব মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত সমান, যেহেতু মোট নম্বরকে আমরা আগে বলছি, আমাদের প্রশ্নে যেহেতু মোট নম্বর শব্দটা আগে বলছে, এটির সংখ্যাটা আগে বসাইতে হবে। খেয়াল রাখতে হবে অনুপাতের ক্ষেত্রে যার কথা আগে বলা হবে তার মানটা আগে লিখতে হবে, যার কথা পরে বলা হবে তার মান পরে লিখতে হবে। এই জিনিসটা অনুপাতের ক্ষেত্রে ভালো করে আমাদেরকে স্মরণ রাখতে হবে। তাহলে মোট নম্বর 900, আমরা 900-কে আগে লিখব অনুপাতের চিহ্ন দিয়ে, প্রাপ্ত নম্বর 600, 600-কে পরে লিখব। তাহলে আমরা একটা অনুপাত তৈরি করলাম, মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 900:600। এখন অনুপাতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, প্রথমে যেই শব্দটা ব্যবহার করা হবে তার মান প্রথমে বসবে, এরপরে যেই শব্দ তার মান পরে বসবে। অর্থাৎ যেটা আগে বলবো তার মান আগে বসবে, যেটা পরে বলবো তার মান পরে বসবে। অনুপাতের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আমরা যদি প্রাপ্ত নম্বর আগে বলতাম, মোট নম্বর পরে বলতাম, তাহলে 600-কে আগে লিখতাম, 900-কে পরে লিখতাম। তাহলে এখন আমরা অনুপাত তৈরি করলাম, মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত 900:600, এটি আমাদের ফলাফল। কিন্তু আমরা চেষ্টা করব যেই অনুপাতটি আমরা তৈরি করব তাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য, অর্থাৎ ছোট করে প্রকাশ করার জন্য। আমরা দেখব এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা দুইটার মধ্যেই যায়, এবং চেষ্টা করব একটু বড় ধরনের সংখ্যা দিয়ে ভাগ করার জন্য, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি শেষ হবে। ছোট ছোট সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটু লাইন বাড়বে, হ্যাঁ ফলাফল ঠিক বের হবে, কিন্তু একটু লাইনটা বেশি হবে। আর যদি একটু বড় সংখ্যা দিয়ে ভাগ করি অঙ্কটা তাড়াতাড়ি শেষ হবে। 900 এবং 600 উভয়টার মধ্যে 300 যায়, 300 এই 900-র মধ্যে যায় 3 বার, 300 এই 600-র মধ্যে যায় 2 বার। আমরা পাশে লিখে দিব উভয় রাশিকে 300 দ্বারা ভাগ করে। তাহলে আমরা এখানের মধ্যে অনুপাতটা তৈরি করে ফেললাম, মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত 3:2। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে?
মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। দুইটা প্রশ্নের সমাধান আমরা করলাম। সে শতকরা 66 সমস্ত 3/2 নম্বর পেয়েছে এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত 3:2। এখন এই তথ্য, সম্পূর্ণ তথ্যটা আমরা এখন এক লাইনের মধ্যে লিখে দিব। আমরা লিখব অতএব ডেভিড 66 সমস্ত 3/2%, এই পার্সেন্ট মানে শতকরা, ডেভিড 66 সমস্ত 3/2% নম্বর পেয়েছে ও মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত হলো 3:2। তাহলে আমাদের এই অঙ্কটা এখানের মধ্যে শেষ হলো। আমরা এক প্রশ্নের মধ্যে দুইটি উত্তর জানতে চেয়েছে যে সে শতকরা কত নম্বর পেয়েছে, 66 সমস্ত 3/2%, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত কত, 3:2। তাহলে এই ধরনের অঙ্ক আমাদেরকে দিলে আশা করি আমরা এই নিয়মে করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের নতুন করে একটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, অর্থাৎ কিনলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? কমিশন বলতে আমরা যে দোকান থেকে যখন কোনো কিছু কিনি, এটা যে ডিসকাউন্টে নেই, অর্থাৎ ছাড় নেই, যে কত টাকা কমায় কিনা যায়, এটাই হচ্ছে সেই কমিশন। তো এখানে তারা বলতেছে যে একটি বাংলা রচনা বই 84 টাকায় কিনলো। মুসান্না 84 টাকায় বইটি কিনলো, কিন্তু বইয়ের কাভারে মূল্য লেখা ছিল 120 টাকা। তাহলে বইটির মূল্য 120 টাকা, কিন্তু মুসান্না বইটি কিনলো 84 টাকায়। তাহলে সে কম টাকায় কিনলো, কমিশন পেল। এখন তারা জানতে চায় মুসান্না তো 120 টাকায় 84 টাকায় বইটি কিনলো, অর্থাৎ কম দামে কিনলো, প্রতি 100 টাকায় সে কত টাকা কমিশন পেল, অর্থাৎ ছাড় পেল, এটা তারা জানতে চায়। তাহলে এখন আমরা এখানে লিখব সমাধান, মুসান্না কমিশন পেল। তাহলে বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, কিন্তু সে কিনলো বইটি 84 টাকায়। তাহলে কত টাকা কমে সে বইটি কিনলো? আমরা 120 থেকে যদি 84কে বিয়োগ দেই তাহলে ফলাফল পাবো 36 টাকা। তার মানে সে 36 টাকা কমে বইটি কিনতে পারলো। বইটির মূল্য 120 টাকা, কিন্তু সে 36 টাকা কমে 84 টাকায় সে বইটি কিনলো। তাহলে আমরা এখানে বলতে পারি মুসান্না 120 টাকায় কমিশন পায় 36 টাকা। তাহলে মুসান্না 120 টাকায় যদি 36 টাকা কমিশন পায়, তাহলে 1 টাকায় কত টাকা কমিশন পাবে? 120-এর চাইতে যেহেতু 1 ছোট, তাহলে এখানে ফলাফলটাও ছোট হবে। তাহলে আমরা এখানে ভাগ করব, 36 ভাগ 120, পাশে লিখে দিব টাকা। এখন আমাদের প্রশ্নে জানতে চেয়েছে শতকরা। শতকরা বলতে এখানে 100 টাকাকে বোঝানো হচ্ছে, যে সে 120 টাকায় যদি 36 টাকা কমিশন পায়, তাহলে 100 টাকায় সে কত টাকা কমিশন পেল, এটা তারা জানতে চায়। তাহলে মুসান্না 100 টাকায় কমিশন পায়। এখানে 1-এর চাইতে যেহেতু 100 বড়, তাহলে ফলাফলটাও বড় হবে। তাহলে আমরা কি করব, 36 উপরে 120 নিচে। এখন যেহেতু ফলাফলটা বড় হবে, তাহলে আমরা এই 100কে কোথায় লিখব? উপরে লিখব নাকি নিচে লিখব? কখনো কোনো সংখ্যা যদি আমরা নিচে গুণ করি তাহলে মান কমে, আর যখন কোনো সংখ্যা আমরা উপরে গুণ করি তখন তার মান বাড়ে। তাহলে আমরা 100কে উপরে গুণ করব, তাহলে মান বাড়বে। এখন এখানে আমরা কাটাকাটি করার চেষ্টা করব, উপরে নিচে কোনো কাটাকাটি করা যায় কিনা। যেমন এখানে, তাহলে এখানে আছে 100 আর এখানে হচ্ছে 120। আমরা দেখব এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা এই উভয়টার মধ্যে যায়। 20 100-র মধ্যে যায় 5 বার, 5 20-এ 100। 20 120-এর মধ্যে যায় 6 বার, 6 20-এ 120। এখন আরও কাটাকাটি করা যায় কিনা আমরা চেষ্টা করব। 6 36-এর মধ্যে 6 বার যায়, 6 6 36। তাহলে আমরা এখানে সবগুলো কাটাকাটি করলাম। এখন আমরা দেখতেছি উপরে 6 গুণ 5 রয়েছে, তাহলে কত হয়? 5 6 30 টাকা। তাহলে আমরা পেলাম যে মুসান্না 120 টাকায় কমিশন পায় 36 টাকা, আর প্রতি 100 টাকায় কমিশন পায় 30 টাকা। অর্থাৎ বইটার মূল্য যদি 100 টাকা হইতো, সে তাহলে 30 টাকা কমে বইটা কিনতে পারতো। তাহলে এখানে আমরা লিখব যে অতএব মুসান্না, এখানে আমরা কথাটা লিখব, আমাদের প্রশ্নে বলা হয়েছে সে শতকরা কত টাকা কমিশন পেল, অর্থাৎ প্রতি 100 টাকায় কয় টাকা কমিশন পায়। ঠিক আমাদেরকে যেভাবে প্রশ্নটা করছে আমরা ফলাফলটাও সেইভাবে লিখব। মুসান্না শতকরা 30 টাকা কমিশন পেল, এই কথাটা এখানে আমরা লিখব। এটি হচ্ছে আমাদের উত্তর।
আপনারা চাইলে এখানটাতে আরেকভাবে লিখতে পারেন যে মুসান্না 30% কমিশন পেল। যখন আমরা পার্সেন্ট চিহ্নটা দিব তখন আর এই শতকরা শব্দটা লেখা লাগবে না, আর শতকরা লিখলে পার্সেন্ট চিহ্নটা দেওয়া লাগবে না। তাহলে আমরা এখানে বললাম মুসান্না শতকরা 30 টাকা কমিশন পেল। প্রতি 120 টাকায় যেহেতু সে 36 টাকা কমিশন পায়, 100 টাকায় 30 টাকা কমিশন পাবে। এটাই হচ্ছে আমাদের ফলাফল। আমরা এখানের মধ্যে নতুন করে আরও 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, একজন চাকুরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শুরুর দিকে যখন আলোচনা করেছিলাম যে 75 টাকা 120 টাকার কত, 20 টাকা 80 টাকার শতকরা কত, এখানেও তারা জানতে চায় তার ব্যয় অর্থাৎ 9,000 টাকা, তার আয়ের অর্থাৎ 15,000 টাকার শতকরা কত। 9,000 টাকা 15,000 টাকার শতকরা কত, এটা তারা জানতে চায়। যে এই যে 9,000 টাকা, এটা 15,000 টাকার কত পার্সেন্ট, এটা তারা জানতে চায়। দ্বিতীয় প্রশ্ন, শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ খরচ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? তাহলে এখানে তারা বলছে যে টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত। 2টা প্রশ্ন কিন্তু হুবহু একই রকমের, যে কোনো একটা করতে পারলে আরেকটা আমরা নিজেরা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে তার টিফিন বাবদ খরচ হচ্ছে 20 টাকা, তার মাসিক বেতন হচ্ছে 200 টাকা। তারা জানতে চায় টিফিন বাবদ যেই খরচ 20 টাকা, তার মাসিক বেতন যেই 200 টাকা, এই 20 টাকা 200 টাকার শতকরা কত, অর্থাৎ 20 টাকা 200 টাকার কত পার্সেন্ট। তাহলে আমরা এই 2টার মধ্যে প্রথম যেই প্রশ্নটা তার সমাধান করি। আমরা লিখব সমাধান দেওয়া আছে, আমরা আগে তথ্যগুলো লিখে নিব। একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা এবং মাসিক ব্যয় 9,000 টাকা, অর্থাৎ তিনি প্রতি মাসে 15,000 টাকা আয় করেন। সেই 15,000 মধ্য থেকে 15,000 টাকার মধ্য থেকে 9,000 টাকা তিনি ব্যয় করে ফেলেন, খরচ করে ফেলেন। এখন তারা জানতে চায় যে এই যে 9,000 টাকা তিনি খরচ করেন, এই টাকাটা তার আয়ের শতকরা কত, কত পার্সেন্ট, এটা তারা জানতে চায়। আমরা এখানে লিখব তার ব্যয় আয়ের 15,000 ভাগের 9,000 অংশ। তাহলে আমরা এই কথাটা কি লিখলাম, সেটা হচ্ছে তার ব্যয় আয়ের 15,000 ভাগের 9,000 অংশ, অর্থাৎ তিনি যতটুকু আয় করেন 15,000, তার 9,000 ভাগ তিনি খরচ করে ফেলেন। 15,000 ভাগের মধ্য থেকে 9,000 ভাগ তিনি খরচ করে ফেলেন। এই যে আমরা ভগ্নাংশটা লিখলাম, এটা কিন্তু ইচ্ছা করেই লিখলাম। কেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে শতকরায় প্রকাশ করা। শতকরায় প্রকাশ করার জন্য প্রথমে তাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম যে তার ব্যয় আয়ের 15,000 ভাগের 9,000 ভাগ, অর্থাৎ বড়টাকে নিচে লিখলাম, ছোটটাকে উপরে লিখলাম। যেটা তারা জানতে চায়, তারা জানতে চায় ব্যয়, আমরা ব্যয়কে উপরে লিখলাম, আয়টাকে নিচে লিখলাম। 15,000 ভাগের 9,000 ভাগ। এখন আমরা লিখব, অতএব এখন আমরা এখানে এই ভগ্নাংশটাকে লিখব 15,000 ভাগের 9,000 ভাগ। এটিকে আমরা শতকরায় প্রকাশ করব। তো শতকরায় প্রকাশ করার জন্য আমাদের এখানে নিচে হর 100 দরকার। এখানে কি 100 আছে? 100 নাই, আছে 15,000। আমরা কি করব, পরবর্তী লাইনে গিয়ে আমরা উপরের 9,000 এবং নিচের 15,000 উভয়টাকে আমরা 100 দ্বারা গুণ করব, কারণ আমাদের উদ্দেশ্য হর আমাদের 100 দরকার, কারণ শতকরায় প্রকাশ করব, আর শতকরায় প্রকাশ করতে হলে হর 100 দরকার। তাহলে এই নিচের 100কে আমরা কিছু করব না, বাকিগুলোকে আমরা দেখব কোনো কাটাকাটি করা যায় কি না। হ্যাঁ, কাটাকাটি করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই 9,000-এর মধ্যে 1,000 যায় 9 বার, 15,000-এর মধ্যে 1,000 যায় 15 বার। এখনও কি কোনো কাটাকাটি করা যায়? হ্যাঁ, কাটাকাটি করা যায়। সেটা হচ্ছে 3 9-এর মধ্যে যায় 3 বার, 3 তিরিকে 9, 3 15-এর মধ্যে যায় 5 বার, 3 5 15। আরও কি কাটাকাটি করা যায়? এই নিচের 100কে কিন্তু কিছু করা যাবে না, বাকিগুলোকে আরও কিছু করা যায়। হ্যাঁ, যায়। 5 100-এর মধ্যে যায় 20 বার, 5 20-এ 100। বাস, আমাদের কাটাকাটি করা শেষ। আমরা তাহলে এখানে কি লিখব? 3 গুণ 20, 3 20-এ 60, আর নিচে হচ্ছে 100। তাহলে নিচে যখন 100 থাকে তখন আমরা তাকে কিভাবে লিখতে পারি? উপরের 60 লিখলাম, নিচের 100 না লিখে পার্সেন্ট চিহ্ন দিয়ে ফেললাম, আমরা লিখলাম 60%। অর্থাৎ আমরা বুঝলাম যে ওই চাকরিজীবী তার মাসিক আয়ের 60% ব্যয় করে ফেলেন। অর্থাৎ 9,000 টাকা 15,000 টাকার শতকরা কত?
60%। তাহলে এখানে আমরা এই যে কাটাকাটিটা করলাম আরেকবার বলি কিভাবে করলাম। 9000 15000 উভয়টার মধ্যে 1000 যায়, 1000 9000-এর মধ্যে যায় 9 বার, 15000-এর মধ্যে যায় 15 বার। আবার চাইলে আপনারা সরাসরি 3000 দিয়েও কাটতে পারবেন। 3000 9000-এর মধ্যে যায় 3 বার, 3000 15000-এর মধ্যে যায় 5 বার, এটাও করা যাবে। কিন্তু একটু তাড়াতাড়ি সহজে করার জন্য 1000 দিয়ে কেটে ফেললাম। 1000 9000-এর মধ্যে যাবে 9 বার, 1000 15000-এর মধ্যে যাবে 15 বার। এরপরে আবার কি হয়, 3 9-এর মধ্যে যায় 3 বার, 3 3 9, 3 15-এর মধ্যে যায় 5 বার, 3 5 15। তাহলে এখন আমরা এখানে কি দেখতেছি, আর কোনো কাটাকাটি করা যায় না। উপরে 3 গুণ 20, 3 20-এ 60, আর নিচে হচ্ছে 100। তাহলে 100 ভাগের 60, 15000 ভাগের 9000 মানে কি 100 ভাগের 60। আমরা তাকে কিভাবে লিখতে পারি, 60%। তাহলে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তার ব্যয় আয়ের শতকরা কত। আমরা বের করলাম তার ব্যয় আয়ের শতকরা 60 ভাগ, অর্থাৎ 60%। এখানে আমরা এটা লিখে দিব এই তথ্যটা, তার ব্যয় আয়ের 60%, অর্থাৎ সে যত টাকা আয় করে তার 60% সে ব্যয় করে ফেলে। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আমরা কি করব, আমাদের প্রশ্নে যেটা জানতে চাইছে তার ব্যয় আয়ের শতকরা কত, তাহলে ব্যয় এখানে ব্যয়টাকে আমরা উপরে লিখব আর আয়টাকে নিচে লিখব। এরপরে এই যে 2 নম্বর যে অঙ্কটা, এটার বিষয়ে একটা কথা বলি। আমাদের এখানে প্রশ্নে জানতে চাইছে তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত। তাহলে এখানে আগে কার কথা বলছে, এখানে আগে টিফিনের খরচের কথা বলছে। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ হচ্ছে 20 টাকা। তার মাসিক বেতন কত, তার মাসিক বেতন হচ্ছে 200 টাকা। তাহলে আমরা তার বলবো যে তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের 200 ভাগের 20 ভাগ। এরপর আমরা তাকে কি করব, আর বাকি কথাগুলো না লিখে এখানে সংক্ষেপে আমি দেখাচ্ছি, আপনার বাকি কথাগুলো লিখতে পারবেন ইনশাল্লাহ। এখানে হর 100 নাই, আমরা তাহলে হর 100 বানাবো কিভাবে, উভয়টাকে 100 দ্বারা গুণ করলাম। এবার কোনো কাটাকাটি করা যায় কিনা আমরা সেই চেষ্টা করি। 100 200-এর মধ্যে যায় 2 বার, 2 20-এর মধ্যে যায় 10 বার, তাহলে উপরে 10 নিচে 100। তাহলে আমরা কি বলতে পারি, 10%। আমরা 2 নম্বর অঙ্কটাও করে ফেললাম, শুধু বাকি কথাগুলো লিখতে হবে এরকমভাবে। তাহলে তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের 10%। আশা করি আমরা এই পদ্ধতিতে এই ধরনের যে কোনো অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে মধ্যে আরেকটি প্রশ্ন লিখলাম। প্রশ্নতে বলা হয়েছে যে জাহেদ 10% কমিশনে, কমিশন মানেই ডিসকাউন্ট, ছাড়, আমরা যেটা বেশি বেশি চাই। তো 10% কমিশনে একটি বই ক্রয় করে, মানে বই কিনে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত, অর্থাৎ বইটির আসলে যেই দাম, এই দাম কিন্তু সে দেয় নাই, সে 10% কমিশন নিয়েছে। তার মানে কি প্রতি 100 টাকায় 10 টাকা কম রাখা হয়েছে তার কাছ থেকে। প্রতি 100 টাকায় 10 টাকা কম রাখার কারণে সে দোকানিকে 180 টাকা দিল। তো এই যে 180 টাকা দিল, এটা তো প্রকৃত মূল্য না। বইয়ের কাভারে যখন আমরা কোনো একটা বই কিনি তার একেবারে উপরের দিকে কিন্তু একটা মূল্য লেখা থাকে যে বইয়ের মূল্য এত টাকা। তো সেই বইয়ের মূল্য যত, তার 10% কমিশন সে পেল, যার কারণে 180 টাকা তাকে দিতে হয়েছে। পুরো টাকা দিতে হয় নাই, 180 টাকা দেওয়ার কারণে সে বইটা কিনতে পারছে। এখন তারা জানতে চায় যে বইটার আসলে দাম কত ছিল, প্রকৃত মূল্য কত ছিল। তাহলে এখন আমরা এখানে আমাদের সমাধান লিখি। 10% কমিশন বলতে বোঝানো হয়, এই পার্সেন্ট মানে 100। তাহলে প্রতি 100 টাকায় 10 টাকা কম রাখা হয়েছে তার কাছ থেকে। প্রতি 100 টাকায় 10 টাকা কম, প্রতি 100 টাকায় 10 টাকা কম। তাহলে ওই হিসাবে সে 180 টাকা দিল। 10% কম রাখার পরে 180 টাকা দিল, বইটা কিনে নিল। তারা জানতে চায় বইটার আসলে দাম কত টাকা ছিল। তাহলে আমি এখানে লিখবো আমরা 10% কমিশনে বইটির প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে আসলে যেই মূল্যটা বইয়ের মধ্যে লেখা ছিল বইয়ের কাভারে, বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে, আমরা কেন 100 টাকা ধরলাম, তার কারণ হচ্ছে এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট মানেই তো 100। তাহলে প্রতি 100 টাকায় 10 টাকা কম রাখা হয়েছে। তাহলে বইটার আসলে দাম যদি 100 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য মানে কি, কেনা, যেই মূল্যে কেনা হয়েছে। জাহেদ তো বইটা কিনেছে, তো সে কয় টাকায় কিনলো, বইটার আসলে যদি দাম 100 টাকা হয় তাহলে সে কিনলো কয় টাকায়, তাহলে সে কিনলো বইয়ের আসল দাম 100, সেখান থেকে প্রতি 100 টাকায় 10 টাকা কম রাখা হবে। তাহলে আমরা 10 টাকা বাদ দিব,
তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে হয় 90 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে বইটার আসলে যদি 100 টাকা দাম হয়, সে বইটা কিনেছে 90 টাকা দিয়ে। 100 টাকায় 10 টাকা কম রাখা হয়েছে। প্রতি এই 10% বলতে প্রতি 100 টাকায় 10 টাকা কম রাখা হয়েছে, এটা বোঝানো হচ্ছে। তাহলে বইটার আসলে দাম যদি 100 টাকা হয়, তাহলে জাহেদ বইটা কিনেছে 90 টাকা দিয়ে। এই যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনটা দিয়েই আমরা এখন আমাদের প্রশ্নের সমাধানটা করব। কিভাবে সেটা হচ্ছে আমরা এখন এই লাইনটাকে একটু উল্টা করে লিখব। ক্রয় মূল্যটাকে আগে লিখব, প্রকৃত মূল্যটাকে পরে লিখব। কেন? তার কারণ আমাদের প্রশ্নে প্রকৃত মূল্য জানতে চায়, আর আমরা জানি যেটা জানতে চাই সেটাকে আমরা লাইনের ডান দিকে লিখব। তাহলে এখানের মধ্যে আমরা লিখব এখন কথাটাকে এইভাবে, 10% কমিশনে। তাহলে এখানে লিখব যে 10% কমিশনে বইটির ক্রয় মূল্য, কারণ আমাদের প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া আছে, প্রকৃত মূল্য দেওয়া নাই, প্রকৃত মূল্য বের করতে হবে। তাহলে 10% কমিশনে বইটির ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। অর্থাৎ সে যদি বইটা এই 10% কমিশনে সে যদি বইটি 90 টাকায় কিনে থাকে, তাহলে বইয়ের আসলে দাম 100 টাকা। 90 টাকা কিনলো, কিন্তু এটা কি আসলে 90 টাকা দাম না, দাম হচ্ছে 100 টাকা। সে কিনেছে 90 টাকা দিয়ে, কারণ সে কমিশন পেল, প্রতি 100 টাকায় 10 টাকা কমিশন পেল। তাহলে সে 90 টাকা দিয়ে কিনে থাকলে বইটির প্রকৃত মূল্য 100 টাকা। সে যদি বইটির 1 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে প্রকৃত মূল্য কয় টাকা সেটা আমরা বের করব। 90-এর চাইতে যেহেতু 1 ছোট, তাহলে ফলাফলটা এখানে ছোট হবে, আমরা ভাগ করব। 100-কে ভাগ করব 90 দ্বারা। এখন আমরা লিখব বইটির ক্রয় মূল্য 180 টাকা হলে, কারণ এখানে বলেই দিছে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। তার মানে কি? সে 180 টাকা দিয়ে বইটা ক্রয় করেছে, মানে কিনেছে। তাহলে বইটির ক্রয় মূল্য 180 টাকা হলে বইটির প্রকৃত মূল্য কত হবে? সেটি হচ্ছে 1-এর চাইতে যেহেতু 180 বড়, তাহলে ফলাফলটাও বড় হবে। তাহলে আমরা উপরে এগুলো যা ছিল এখনও তাই লিখব, উপরে 100 নিচে 90, যেভাবে আছে সেভাবে লিখব। এই 180-কে আমরা কোথায় লিখব? 1-এর চাইতে 180 বড়, তাহলে ফলাফলটা বড় হবে। আমরা জানি গুণ করলে ফলাফল বড় হয়। এখন সেই গুণটা কোথায় করব? এখানে কি উপরে গুণ করব নাকি নিচে গুণ করব? কোনো সংখ্যা যদি আমরা নিচে গুণ করি, এই ভাগ চিহ্নের নিচে গুণ করি, মান ছোট হইতে থাকে। আর যখন ওই একই জিনিস যখন আমরা উপরে গুণ করি, মান বড় হইতে থাকে। তাহলে এই 180-কে আমরা উপরে গুণ করব, কারণ আমাদের উদ্দেশ্য মান বাড়ানো। 1-এর চাইতে 180 বড়, তাহলে মান বাড়ানো। আমরা উপরে গুণ করলাম। 90 180-র মধ্যে 2 বার যায়, 90 দুগুণে 180, কাটাকাটি করা শেষ। তাহলে পরবর্তীতে আমরা কি লিখব? 100 গুণ 2 অর্থাৎ 200 টাকা। তাহলে জাহেদ 10% কমিশনে বইটা 180 টাকা দিয়ে কিনলো। বইটার আসলে দাম কত টাকা? আসলে বইটির দাম হচ্ছে 200 টাকা। 200 টাকার 10% কমে 180 টাকা দিয়ে জাহেদ বইটি কিনলো। আমরা এই কথাটা এখানে আমাদের লিখে দিব যে অতএব বইটির প্রকৃত মূল্য হলো 200 টাকা। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আমাদের এই প্রশ্নে জানতে চেয়েছে যে জাহেদ 10% মানে প্রতি 100 টাকায় 10 টাকা কমিশনে, কমিশন মানে ডিসকাউন্ট, ছাড়, কমে নেওয়া। তাহলে 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। তার মানে এই 180 টাকা দিয়ে সে বইটা কিনেছে। বইটির প্রকৃত মূল্য অর্থাৎ আসলে বইটার দাম কত ছিল এটা তারা জানতে চায়। আমরা সবার প্রথমে 10% কমিশনে বইটির প্রকৃত মূল্য নিজেরা ধরে নিলাম 100 টাকা। আবার এটা কেন 100 টাকাই ধরলাম, অন্য কিছু ধরতে পারতাম না? অবশ্যই, কিন্তু 100 টাকা ধরার কারণ হলো আমরা জানি পার্সেন্ট মানে 100। তাহলে 100 টাকায় 10 টাকা কমিশন পাই। তাহলে আমরা ধরে নেই যে বইটার আসলে দাম 100 টাকা, বইটা সে কিনলো 10 টাকা কম দিয়ে অর্থাৎ 90 টাকা দিয়ে। তাহলে আমরা এখন বলতে পারি যে ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। এখানে প্রকৃত মূল্যকে পরে লিখলাম, ক্রয় মূল্যকে আগে লিখলাম। তার কারণ হলো প্রশ্নের মধ্যে ক্রয় মূল্যটা দেওয়া আছে, প্রকৃত মূল্যটা জানতে চায়, আর যেটা জানতে চাবে তাকে আমরা লাইনের ডান দিকে লিখব, আর যেটা দেওয়া আছে তাকে বাম দিকে লিখলাম। তাহলে বইটির ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। বইটির ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 90 ভাগের 100 টাকা। আর বইটির ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য আমরা বের করলাম 200 টাকা। তাহলে ওই বইটির প্রকৃত মূল্য কত টাকা? 200 টাকা। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।